তো নমস্কার। আজ আমি যে বইটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো ময়নামতির নথ, লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। তো হিমাদ্রি কিশোর দাশগুপ্ত জন্ম 1973 সালে। বর্তমানের একজন স্বনামধন্য লেখক। বিভিন্ন প্রথম শ্রেণীর পত্রপত্রিকায় তার লেখাগুলি নিয়মিতভাবে প্রকাশিত হয়। এছাড়া তার লেখা ভয় রহস্য ও ঐতিহাসিক কাহিনী বিভিন্ন এফএম চ্যানেলগুলিতে নিয়মিতভাবে সম্প্রচারিত হয়ে থাকে। তো ময়নামতির নথ এই বইটাতে মোট 4টি ঐতিহাসিক কাহিনী রয়েছে। তো বাংলা সাহিত্যে আমরা মূলত দুই ধরনের ঐতিহাসিক কাহিনী দেখতে পাই। প্রথমত, যেখানে কোনো ঐতিহাসিক ঘটনা বা ঐতিহাসিক চরিত্র নিয়ে গল্প লেখা হয় এবং সেখানে গল্প লেখার প্রয়োজনে বিভিন্ন লোককথা এবং উপকথাগুলি ওই গল্পের সাথে মেশানো হয়। আর দ্বিতীয়ত, কোনো ঐতিহাসিক কাল বা ঐতিহাসিক সময় নিয়ে গল্প লেখা হয়। এখানে ঐতিহাসিক সময়ই প্রধান। তো এই বইতে যে 4টি উপন্যাস রয়েছে সেগুলি প্রথম শ্রেণীর। তো প্রথমে আমি গল্পগুলি সম্বন্ধে বলে নিই, পরে আমি বইটির কভার, ফন্ট সাইজ, পেজ কোয়ালিটি এগুলি নিয়ে আলোচনা করব। তো এই বইয়ের প্রথম উপন্যাস নারী সমুদ্র নাবিক। নাম থেকেই আমরা বুঝতে পারছি যে এই উপন্যাসটা এই 3টে জিনিসকে নিয়েই আবর্তিত। তো উপন্যাসটা লেখা হয়েছে 1400 এর মাঝামাঝি সময় থেকে 1500 এর প্রথম দিককার স্পেনের সময়কালের উপরে, এবং সেই সময়কার যে ইতিহাসখ্যাত ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে এই উপন্যাসটি লেখা হয়েছে। তো উপন্যাসের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একজন নাবিক শৃঙ্খলিত অবস্থায় জাহাজের কোলে বন্দী আছে। তাকে নিয়ে যাওয়া হচ্ছে রানীর কাছে, স্পেনের রানীর কাছে, যে রানী নাবিককে একদিন অ্যাডমিরাল পদে উত্তীর্ণ করেছিলেন। তো কেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কি তার অপরাধ? এদিকে আমরা দেখতে পাচ্ছি রানী খুবই বিষণ্ণ, কারণ তার উপর নাবিকের বিচারভার দেওয়া হয়েছে। রাজা এবং তার পারিষদবর্গরা যেন চক্রান্ত করে রানীর হাতেই তার বিচারভার দিয়েছেন। তো রানী কেন বিষণ্ণ? রানী এবং নাবিকের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? এই যে প্রশ্নটা, এটা পাঠকের মনে প্রথম থেকেই জেগে উঠবে এবং একটা উত্তেজনা সৃষ্টি করে রাখবে গল্পের শেষ পর্যন্ত। তারপর আমরা ধীরে ধীরে গল্পে দেখতে পাবো কিভাবে নাবিক ছোটবেলা থেকে বড় হয়েছেন, কিভাবে লিসবন বন্দরের রাস্তা থেকে অ্যাডমিরাল পদে উত্তীর্ণ হয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পাবো রানী কিভাবে তার পারিবারিক হিংসা এবং রাজনীতি এড়িয়ে রোমের সাম্রাজ্ঞী পদে উত্তীর্ণ হয়েছেন এবং সমগ্র রোম সাম্রাজ্যটাকে একই ছত্রের নিচে নিয়ে এসেছেন। এছাড়া এই গল্পে আমরা দেখতে পাবো তৎকালীন যে রোমের রাজরাজাদের উপরে ধর্মযাজকদের প্রভাব, সেটা আমরা এই গল্পে দেখতে পাবো। তো মোটামুটি এই হচ্ছে গল্প। নাবিকের কি শেষ পর্যন্ত বিচার হলো? রানী কি নাবিককে কোনো শাস্তি দিতে পারলো? এই প্রশ্নটা পাঠককে পুরো গল্পের শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে। আর এখানে আমি আর একটা কথা বলে রাখি, এই যে নাবিক এবং রানী, এই দুজনে কিন্তু ইতিহাস খ্যাত দুই ব্যক্তিত্ব। তাদের নাম আমরা সবাই জানি, কিন্তু আমি এখনই তাদের নামটা আপনাদের বলে দিচ্ছি না, কারণ বলে দিলে সেটা স্পয়লার হয়ে যাবে। আপনারা যখন গল্পের শেষে তাদের নাম জানতে পারবেন, আমার মতো আপনারাও অবাক হয়ে যাবে। তো এই বইয়ের দ্বিতীয় উপন্যাস রক্তের দাগ। তো নাম থেকে আমরা বুঝতে পারছি যে এর সাথে কোনো হত্যা জড়িত আছে। তো এক সময়কার জৈন্তাপুর, অধুনা বাংলাদেশের সিলেট জেলা, যেখানে জৈন্তাপুর রাজবাড়ি এবং রানী ইরাবতীকে নিয়ে প্রচলিত আছে নানান গল্পকথা এবং উপকথা। লেখক সেই সমস্ত গল্পকথা এবং উপকথাদের নিয়ে এই উপন্যাসটি রচনা করেছেন। তো উপন্যাসের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি জৈন্তাপুরের কোম্পানির প্রতিনিধি হকিন্স সাহেব, তার কাছে কিছু লোক এসেছে এবং তারা জানাচ্ছে তাদের গ্রাম থেকে একটি ছেলে চুরি গেছে বা হারিয়ে গেছে, এবং বিগত 2 বছরও ঠিক একই ঘটনা ঘটেছে। তো তারা রানী ইরাবতীকে এই ঘটনা জানিয়েছে এবং
তাদের কোনো ফল হয়নি। তারা সাহায্যের জন্য হকিন্স সাহেবের কাছে এসেছেন। তো হকিন্স সাহেব যথাসাধ্য তাদের চেষ্টা করবে বলে প্রতিশ্রুতি দেয়। হকিন্স সাহেব তার সহকারী রামচন্দ্রবাবু, তার কাছ থেকে তিনি হিন্দুদের দেবদেবী পুজোতে নরবলি এই সমস্ত জানতে পায়। এছাড়া জৈন্তাপুর রাজবাড়ির ইতিহাস, জৈন্তাপুর রাজবাড়িতে যে পূর্বে নরবলি দেওয়া হতো, এই সমস্ত কথাগুলো জানতে পারে। তো হকিন্স সাহেবের মনে একটা প্রশ্ন উকি দেয় যে রাজবাড়ির যে পুরনো নরবলির ইতিহাস, যে রীতি, সেটা কি এখনো চালু আছে? রানী ইরাবতী কি কোনোভাবে সেই রীতিটা বুঝিয়ে রেখেছে? এই যে ছেলেগুলো হারিয়ে যাচ্ছে, এর সাথে কি রাজবাড়ির কোনো সম্পর্ক আছে? তাদের কি বলি দেওয়ার জন্যই চুরি করা হচ্ছে? হকিন্স সাহেব এটাও জানতে পারে যে যে ছেলেগুলো হারিয়ে গেছে তাদের প্রত্যেকেই সুন্দর গান গাইতে পারে। তো এই গান গাইতে পারার সাথে কি চুরি হওয়া বা হারিয়ে যাওয়ার কোনো সম্পর্ক আছে? তো যাই হোক, সামনে আসন্ন পুজো, দুর্গা পুজো, হকিন্স সাহেব রাজবাড়ির দুর্গা পুজোতে থাকার ইচ্ছা প্রকাশ করে। তো রানী তাকে অনুমতি দেয়। তো রানীর অনুমতিতে হকিন্স সাহেব রাজবাড়ির দুর্গাপুজো এবং কালী পুজোতে নিজে উপস্থিত থেকে কোনো নরবলির চিহ্নমাত্র খুঁজে পায় না। এদিকে রানীও যেন হকিন্স সাহেবের মতলব বুঝে ফেলেছেন। তো কালী পুজোর শেষ রাত্রে রানী ইরাবতী হকিন্স সাহেবকে বলে যে আমি কি এতটাই মূর্খ যে তোমার সামনে আমি নরবলি দেবো? তুমি কোম্পানির লোক। হকিন্স সাহেব রাজবাড়ি থেকে ফিরে আসেন। যেহেতু দুর্গাপুজো এবং কালী পুজো পেরিয়ে গেছে এবং সেখানে নরবলির কোনো চিহ্নমাত্র খুঁজে পায়নি হকিন্স সাহেব, তো হকিন্স সাহেবও যেন একটু হতাশ হয়ে যায় যে এছাড়া তো আর কোনো পুজো বাকি নেই যে যেখানে নরবলি দেওয়া যেতে পারে। তাহলে রানী ইরাবতী কার উদ্দেশ্যে এই নরবলি দেবে? যদি বা নরবলি দেওয়ার জন্য কি ওই শিশুগুলোকে অপহরণ করা হচ্ছিল, না অন্য কোনো কারণ আছে? তো ধীরে ধীরে শীতকাল চলে আসে, সরস্বতী পুজো চলে আসে। রামচন্দ্রবাবু জানায় তিনি সরস্বতী পুজো করতে ইচ্ছুক। তো হকিন্স সাহেব অনুমতি দেয় যে ঠিক আছে, সরস্বতী পুজোর তোড়জোড় শুরু করো। তো হকিন্স সাহেব রামচন্দ্রবাবুর কাছে জানতে চায় হঠাৎই যে কোনোভাবে কি সরস্বতী পুজোতে নরবলি দেওয়া সম্ভব? দেবী কি নরবলি গ্রহণ করে? তো রামচন্দ্রবাবু জানায় যে না, সরস্বতী দেবীকে আমরা আরাধনা করি বিদ্যার জন্য, তিনি বিদ্যার দেবী। আমরাও যতদূর জানি, ছোটবেলা থেকে আমরা সরস্বতী দেবীকে দেখে এসেছি। তিনি শ্বেতপদ্ম বা শ্বেত অংশের উপরে অধিষ্ঠিত থাকেন এবং হাতে থাকে বীণা। তাকে দেখলে একটা মনের মধ্যে শান্তি ভাব আসে। তো তার উদ্দেশ্যে বলি, এটা কি সম্ভব? তো তারপর রামচন্দ্রবাবু হকিন্স সাহেবকে একটি কাহিনী শোনায় এবং যে কাহিনী শোনার পর হকিন্স সাহেব বন্দুক এবং তার সেফাই নিয়ে তক্ষুনি রাজবাড়ির উদ্দেশ্যে ছুটে যায়। তো শেষ পর্যন্ত সাহেব কি ছেলেটিকে উদ্ধার করতে পেরেছিল। এবং এই যে সরস্বতী পুজোতে কি নরবলি সম্ভব, এটা কি প্রচলিত আছে? এই যে এই প্রশ্নগুলি পাঠককে পুরো গল্পের শেষ পর্যন্ত টেনে রাখবে। তো তৃতীয় উপন্যাস, জাগিও না আমায় জাগিও না। উপন্যাসটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। উপন্যাসের প্রথমেই আমরা দেখতে পাই ইতিহাস খ্যাত দুর্ধর্ষ তৈমুরলংকে কাজাকের পথে চলেছেন তার সেনাবাহিনী নিয়ে চীন আক্রমণে। পথেই তৈমুরলংয়ের মৃত্যু হয়। তো আমিরের মুখ থেকে শেষ যে কথা বের হয় সেটা হচ্ছে, আমার ঘুম পেয়েছে, আমার ঘুম সেদিন ভাঙবে যেদিন পৃথিবী আবার কেঁপে উঠবে। যেই আমার কবর খুঁড়ুক না কেন, সে ডেকে আনবে আমার থেকে আগ্রাসী এক শত্রুকে। এরপর আমরা দেখতে পাই বিখ্যাত নৃবিজ্ঞানী এবং প্রত্নবিদ মিখাইল গেরাসিমকে সোভিয়েত যুক্তরাষ্ট্রের অন্তর্গত উজবেকিস্তানের সমরখন্দের গুর ই আমির নামক একটি অখ্যাত গ্রামে। তো তিনি এখানে এসেছেন একদা বিশ্বত্রাস তৈমুরলংয়ের কবর খুঁড়তে। খোদ স্তালিন তাকে আদেশ দিয়েছেন তৈমুরের কবর খুঁড়তে। তো কবর খোঁড়ার সময় একজন উজবেকিস্তানের বৃদ্ধ
যে নিজেকে তৈমুরের বংশধর বলে দাবি করছে, গেরাসিমকে কবর খুঁড়তে নিষেধ করে, যে তৈমুরের কবর যদি খোঁড়া হয় তাহলে অনেক বড় বিপদ হবে। কিন্তু গেরাসিম তার কথা না শুনেই কবর খুলে ফেলে এবং সেখানে একটি ফলকে আমিরের শেষ কথাগুলি লেখা দেখতে পাই। তো এরপরই কাকতালীয়ভাবে হিটলারের জার্মানি স্তালিনের রাশিয়া আক্রমণ করে বসে। দিন দিন যুদ্ধ পরিস্থিতি আরও বাড়তে থাকে। তৈমুর যত না লোক মেরেছে তার থেকেও বেশি লোক যুদ্ধে মারা পড়ে। তো এই যে এই সমস্ত হচ্ছে, এটা কি ওই কবর খোঁড়ার ফলেই হচ্ছে? এর মধ্যে উজবেকিস্তানে সেই বৃদ্ধ এসে জানায় যে তৈমুরের দেহাবশেষ যদি পুনরায় সমাধিস্থ করা হয় তাহলে এই সমস্ত থেমে যাবে। গেরাসিমও প্রতি রাতে দুঃস্বপ্ন দেখতে থাকে। তার মনেও আস্তে আস্তে একটি সন্দেহ উকি দেয় যে তার কবর খোঁড়ার ফলেই কি এই সমস্ত যুদ্ধ, এত লোক মারা যাচ্ছে। যদি সে পুনরায় তার দেহাবশেষ সমাধিস্থ করে তাহলে কি যুদ্ধ বন্ধ হয়ে যাবে? তো স্তালিন কেন তৈমুরের কবর খোঁড়ার আদেশ দিয়েছিল? গেরাসিম কি শেষ পর্যন্ত দেহাবশেষ পুনরায় সমাধিস্থ করেছিল? তৈমুরের কবর খোঁড়ার সাথে কি এই যুদ্ধের কোনো সম্পর্ক আছে, না নিছকই এটি কাকতালীয়? তো এই সমস্ত প্রশ্নগুলি পাঠকের মনে একটা টান টান উত্তেজনা সৃষ্টি করে রাখবে এবং গল্পটার শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে। তো চতুর্থ এবং শেষ উপন্যাস ময়নামতির নথ। তো প্রথমে বলে রাখি এই উপন্যাসটা একটু প্রাপ্তবয়স্কদের জন্য। তো লেখক এখানে ময়নামতির নথটিকে শুধুমাত্র নথ হিসেবে ব্যবহার করেনি। এখানে এটি স্বামী স্ত্রীর মধ্যেকার ভালোবাসা, প্রতিশ্রুতি, বিশ্বাসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এই উপন্যাসটি ময়নাগড় রাজবাড়িকে ঘিরে যে সমস্ত প্রচলিত কথা আছে তাকে ঘিরে রচিত হয়েছে। তো ময়নাগড় রাজবাড়ি বর্তমানে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে অবস্থিত। স্থানীয় কিংবদন্তি অনুসারে ময়নাগড় পৌরাণিক রাজা লাউ সেনের রাজধানী ছিল, কিন্তু এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। ময়নাগড় রাজবাড়ি খুবই সুরক্ষিত। ময়নাগড় রাজবাড়িটি কালীদহ নামে একটি গভীর পরীক্ষা দ্বারা বেষ্টিত এবং এই পরীক্ষাটি আবার মকরদহ এবং কর্ণদহ নামে আরও দুটি পরীক্ষা দ্বারা যথাক্রমে বেষ্টিত এবং প্রত্যেকটা পরীক্ষার ভিতরে রয়েছে বিপদসংকুল সাপ এবং কুমির। উপন্যাসের নায়ক রাধেশ্যামানন্দ একজন সঙ্গীত অনুরাগী এবং সঙ্গীতের সংস্থার। এই বংশের পুরুষরা বংশানুক্রমিকভাবে সঙ্গীতের অনুরাগী এবং সঙ্গীত সংস্থার। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এই গল্পের পূর্বপুরুষ কীভাবে তার সঙ্গীত অনুরাগের জন্য জমিদারি লাভ করেছিল। এই বংশে যারা বধূ হয়ে আসে তাদের কড়া অনুশাসনের মধ্যে চলতে হয়। তাদের জন্য নির্দিষ্ট নারী মহল এবং কুলদেবতা রাধেশ্যামজির মন্দির ছাড়া তাদের অন্য কোনো জায়গায় যাওয়ার অনুমতি নেই। বহির্জগতের সাথে তাদের কোনো রকম সংযোগ নেই। উপন্যাসে রানী আনন্দময়ী রাধেশ্যামানন্দের স্ত্রী একজন পতিব্রতা স্ত্রী, যিনি স্বামীর সেবা করতে পারলেই নিজেকে ধন্য বলে মনে করে, যিনি এই নারী মহলের কড়া অনুশাসনের মধ্যে বাস করেন। এছাড়া গল্পে আরেকটি নারী চরিত্র সৌদামিনী, যিনি 12 বছর বয়সে বিধবা হয়েছেন। তাকেও এই বাড়ির কড়া নিয়ম নীতি মেনে চলতে হয়। এই বাড়ির নিয়ম নীতি এতটাই কড়া এবং নিষ্ঠুর যে একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন যে সৌদামিনী যে বিধবা হয়েছে 12 বছর বয়সে, তাকে প্রতিদিন ভিজে কাঠ এনে দেওয়া হয় রান্নার জন্য এবং তাকে ওই ভিজে কাঠেই রান্না করতে হয়। একদিন ময়নাগড়ে নতুন এক বাইজির আগমন হয়, রাধেশ্যামানন্দ যার নাম দেন ময়নামতি। তো এই ময়নামতিকে কেন্দ্র করে একদিন এমন এক ঘটনা ঘটে যার জন্য রানী আনন্দময়ী রাজবাড়ির এতদিনের অনুশাসন এবং রীতি ভেঙে একেবারে নাচমহলে এসে উপস্থিত হয়। তো এই ছিল মোটামুটি গল্পের বিষয়বস্তু। তো এই হলো বইটি।
বইটি পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে। বইটির পেজ সংখ্যা আছে 224। মুদ্রিত মূল্য 325 টাকা। বইটি আমি সংগ্রহ করেছিলাম এবছর বইমেলা থেকে এবং এখানে লেখকের স্বাক্ষর করা আছে। বইটির পেজ কোয়ালিটি সুন্দর এবং ফন্ট সাইজও পড়ার মতো, পড়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। বইটির অলঙ্করণ করেছেন সৌজন্য চক্রবর্তী এবং বইয়ের ভিতর কিছু কিছু অলঙ্করণ করা আছে। এই যে আমি দুটো একটা দেখাচ্ছি আপনাদের। এই যে তো মোটামুটিভাবে বইটি আমার পছন্দ।